প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়েদ আমন, পর্ব ২৮। এবার বিশ্বাস হলো তো এই আরিয়ানের এক কথার লোক। এই কথায় ফাইজের নেত্রপল্লব করা হয়ে উঠল, দুই হাতে কোমরে রেখে এক পা এগিয়ে গিয়ে ছেড়ে উঠল। এই আপনি এত অসভ্য কেন? আরিয়ানের ভ্রু কিঞ্চিত কুঁচকাল। অসভ্য না হলে তোমার আপুকে নানা আর আমার আপুকে তাড়াতাড়ি তাতে বানাবো কিভাবে? যে আবারও চুপ করবেন ভালো কথা মুখে নেই আপনার। আরিয়ান ভাবলেশীনভাবে বলল, আপাতত নেই। এখন তো চোখ মুখ মন সবই বউ বউ করছে। ফাইজার আগে চোখে তাকাতেই আরিয়ান ফুস করে উঠল। আহা, রাখছো কেন? বউ কথায় কথায় রাগলে চলে? মেহরিনকে দেখে তো একটু শিখতেও পারো নাকি? বর ডাকতে না ডাকলেই লাইন করে বরের পেছনে পেছনে ছুটেছে। আর তুমি কিনা এতক্ষণে একাতে একটু কথা বলার লাইনও করতে পারোনি। ভাগ্যিস তনিমাকে দিয়ে লাইন করালাম, নয়তো তুমি তো পুরোই আবুল। ফাইজের চোয়াল শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত পিষে আওড়ালো। আমি আবুল? না মানে সুন্দরী আবুল। তেতে উঠে বলল, কথা বলবেন না। বলেই ছাদ থেকে নেমে যেতে উদ্যত হতে আরিয়ান হেসে তার ডান হাতটা আঁকড়ে ধরল। পরপর একটা হ্যাঁচকা টানে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল ফাইজাকে। বুকের সঙ্গে ফাইজার পিঠ ঠেকাতেই দু হাতে কোমর জড়িয়ে ধরল, কানের কাছে ঝুঁকে নরম স্বরে বলল, এত রাগ কোথা থেকে আসে? ফাইজা কেঁপে ওঠেন, নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে বলল, ছাড়ুন, কেউ দেখবে। আরিয়ান শীতল স্বরে শুধালো, দেখুক। ফাইজা আরও মিয়ে গেল। শরীরের কম্পন আর বুকের দ্রুত হৃদস্পন্দন সামলাতে হিমশিম খাচ্ছে। কোনো রকমে বলল, আমাদের এখনো বিয়ে হয়নি, পাগলামি করবেন না, লোকে খারাপ বলবে। কথাটা বলতে বলতেই আরিয়ানের মুখটা এসে ঠেকলো ফাইজা কানের কাছে। কানের লতিতে আলতো ঠোঁট ছুঁয়ে গিয়ে উঠল, আমার বড়সড় এই শরীরে তোমার হাওয়া লেগেছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। ঠিক তখনই ছাদের দরজায় শব্দ হলো। কেউ গলা ছেড়ে বলল, দোলাভাই, আপনাদের নিচে ডাকছে সবাই। তাহিয়ার গলা শুনেই তড়িৎ বেগে দুজন সরে দাঁড়ালো। আরিয়ান দ্রুত চুল ঠিক করতে করতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো, বলল, তাহিয়া তুমি যাও, আমরা আসছি। কথাটা শুনেই তাহিয়া ছুট লাগালো নিচের দিকে। এদিকে লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা ফাইজা ছট করে একটা চাপড় বসালো আরিয়ানের বাহুতে। দেখলেন তো, ছোট বোনের সামনে অস্বস্তিতে পড়তে হয়। এখন কি ভাববে ও? আরে ও কিছু না, তোমার বোন বাবু না, বেশ বুঝদার, কিছু মনে করবে না। ফাইজা গরম চোখে তাকে গটগট পায়ে নিচে নামতে লাগলো। পিছু পিছু মাথা চুলকাতে চুলকাতে আরিয়ান থেমে গেল। মেহেরিনের সঙ্গে কথা বলবে বলে রাফা সেই তখন থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে রাফি, যেতেই দিচ্ছে না দুজনকে একান্তে। বন্ধু, তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আমার বাপ মানে তোর বাপ, আমার মা মানে তোর মা, আমার বোন মানে তোর বোনও, আমার ভাই মানে তোরও ভাই, আমার চাচা মানে তোরও চাচা, আমার খালা মানে তোরও খালো। রাফির একের পর এক আচারে বকবক শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে মেহরিন। এক পর্যায়ে চেঁচিয়ে উঠল, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। রাফি সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মেহরিন এবার রাফার দিকে ফিরে বলল, ঘটনা কি এখানেই বল দেখি। কিছু একটা তো হয়েছে তোদের মধ্যে, এটা তো শিওর। কি হয়েছে? রাফা রাফিকে গরম চোখে দেখিয়ে বলতে লাগলো, তোমার এই বন্ধু আমাকে কি বলেছে জানো? কি? আমার আপু প্রতি বছরের কয়টা? বাকিটা বলার আগে রাফি হড়বড় করে বলে উঠল, বন্ধু আমার শত্রু মানে ইওর শত্রু, আর শত্রুর কথা কানে দেওয়া হারাম ব্রো, হারাম। তার কথায় রাফার রেগে উঠল। মেহরিন আপু, আগে তুমি আমার কথা শোনো, উনি আমাকে কি বলেছে। রাফিও সমান তালে বলে উঠল, বান্ধবী, আমি তোর বেস্ট ফ্রেন্ড, মনে রাখবি, বন্ধু বন্ধুরই সব। তাই তুই আমার কথা শুনবি, আমি যারে দেখতে পারি না তুই তারে ব্লক মারবি। ব্লক মারে কে? বলেই রাফার দিকে তাকালো ক্ষোভ নিয়ে। লেগে গেল দুজনে তর্কাতর্কি। থামাথামি নেই দেখে দোকান চেপে ধরল মেহেরিন। ধমক দিয়ে থামালো দুটোকে, মাথা ব্যথা উঠিয়ে দিয়েছে। চুপ কর দুটো, কি হয়েছে সেটা আগে একে একে বলবি। রাফা তাড়াহুড়ি করে বলতে লাগলো, তোমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে আমার আপু কি প্রতি বছরে ডাউনলোড দেয় কিনা। তারপর আবার আমাকে অপমান করে কেটে পড়েছে। কি? রাফি, এসব কি ধরনের কথা রাফি? রাফি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে ছিল। চোখ মুখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে তার হাওয়া ফুস। মেহরিন রাগি মুখ থেকে জোরপূর্বক হাসল, বলে উঠল, বন্ধু টিয়া পাখির ঠোঁট লাল আর সবুজ, শরীর সবুজ, তাও দোয়েল পাখি কেন জাতীয় পাখি জানিস? মেহরিন আরও গম্ভীর মুখে বলল, আমার প্রশ্নের উত্তর এইটা না। রাফি থমথমে কণ্ঠে ফ্রেন্ড নিজেই বলল, কারণ দেওয়ালে একটু বলদ পাখি, আর বলদের বাস বাংলাদেশে বেশি, আর এর মেয়ে হচ্ছে সবচেয়ে বড় বলদ। বলতে বলতেই সে সিরিয়াস হয়ে গেল। ঠোঁট মুখ অসহায় বানিয়ে বলতে লাগলো, বিশ্বাস কর, আমি জিজ্ঞেস করেছি সে বাপের কত নম্বর সন্তান। ও বলে উঠল 30। তা শুনে তো মাথা ঘুরে গিয়েছিল। তুই বল, এমন শুনলে তোর রিয়াকশন কি আসতো? এই, আমি ক্লাস রুল বলেছি। রাফার কথায় রাফি ঝাড়ি মেরে বলল, এই, আমি কি ক্লাস রুল জিজ্ঞেস করেছি?
2 লাইন বেশি বলতে কে বলেছে? আপনাকে 2 লাইন বেশি বুঝতে কে বলেছে? তাদের ফের ঝগড়া লাগতে দেখে মেহেরিন বিরক্তি হয়ে উঠল। থাম ভাই, তোরা যা ইচ্ছে কর, খালি আমার পিছু ছাড়। বলতে বলতে মেহেরিন চলল সেখান থেকে। এমনিতেই সারাদিন ধরে দৌড়ঝাঁপ আর চেঁচামেচির মাছ দিয়ে যাচ্ছে, এখন আবার এদের বকঝক, মাথা একদম ধরে গিয়েছে। এখন একটু শান্তি দরকার, এই ভেবেই চলল সাদের দিকে। প্রতিমধ্যে আরিয়ানার ফায়জাকে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাদ এখন খালি, সে একা একটু নিরিবিলি বসতে পারবে। নিচে আপাতত কাজ নেই, সব বড়রা বিয়ে নিয়ে আলোচনা করবে, সবাই তাতেই মনোযোগী। সকলের উপস্থিতির মাঝে মেহেরিনকে দেখতে না পেয়ে তালহা তাহিয়াকে ডাকলো। পাশে এসে দাঁড়াতেই জিজ্ঞেস করলো, মেহেরিন কোথায়? তাহিয়া এদিক ওদিকে চোখ বুলালো, সে নিজেও খেয়াল করেনি। জানি না তো ভাইয়া, আমি তো খেয়ালে করিনি, মেহু এখানে নেই। দাঁড়াও, আমি দেখে আসছি। থাক, আমি যাচ্ছি। তাহিয়াকে থামিয়ে উঠে দাঁড়ালো তালহা। দোতলার দিকে রুম চেক দিয়েও মেহেরিনকে না পেয়ে বেশ চিন্তিত হলো। কোথায় গেল সে? এরপর সাথে দিকে পা বাড়ালো। সাথে আসতেই তব্দশ্বাস ফেলল। যাকে নিয়ে সে চিন্তায় পড়েছে সে কিনা মনের সুখে দোলনাচ চড়েছে। সোজা গিয়ে দাঁড়ালো মেহেরিনের সামনে। তালহাকে দেখতেই মেহেরিন দোলনা থামালো, সঙ্গে সঙ্গে এক পা খালি করে দিল। তালহা নিঃশব্দে বসে পড়ল তার পাশে। একা একা কি করছো? এমনি বসেছিলাম। আপনি এলেন যে, কোনো দরকার কি? কাউকে দিয়ে ডেকে দিতেন। দরকার পড়লেই বুঝি তোমাকে মনে পড়ে? মেহেরিন কিছুটা থতমত খেলো, চুপ থেকে মিনমিনিয়ে বলল, না মানে এভাবে বলতে চাইনি। তালহার গলার বোতাম দুটো খুলতে খুলতে বলল, সবসময় চোখের সামনে গুড়গুড় করা মানুষটাকে সামনে না দেখে অস্বস্তি লাগছিল, তাই খুঁজতে এলাম। মেহেরিন মুচকি হেসে ফেলল, মাথা রাখলো তালহার কাঁধে, বাহু জড়িয়ে ধরে বলল, আসলে একটু মাথা ব্যথা করছিল, নিচে সবাই কথাবার্তা বলছিল, এখানটা নিরিবিলি, তাই একটু বসতে এলাম। তালহার কপালে আরও চিন্তার ভাঁজ পড়ল, তাৎক্ষণিক বিচলিত কণ্ঠে বলল, বেশ, মাথা ব্যথা? মেহেরিন ছোট্ট করে বলল, হুম। মেহেরিন থতুনি ধরে মাথাটা তুলতে তুলতে তালহা বলল, দেখি মাথা ওটাও, আস্তে করে টিপে দেব। মেহেরিন তার হাতটা ধরে ফেলল, তাকে থামিয়ে বলল, হুম, আপনার কাঁধে মাথা রাখতে ভালো লাগছে, এমনি কমে যাবে। এক কথায় তালহা আর নড়ল না, বরং মেহেরিনের কপালে সেভাবে আহত করে টিপে দিতে লাগলো। মেহেরিনের মুখেও প্রাপ্তির এক হাসি ফুটল। পরন্ত বিকেলে সে আর তালহা বসে আছে খোলা আকাশের নিচে, তার উপরে আবার তালহা তার যত্ন নিচ্ছে। স্বপ্নগুলো এত তাড়াতাড়ি বাস্তবে রূপ নিল, তার ভাবতেই হাসি আরও গাঢ় হলো। কিছুক্ষণ চুপচাপ কাটাতেই হঠাৎ তালহা শান্ত কণ্ঠে জানতে চাইল, চা খাবে? এনে দেব? মেহেরিন এবার মাথাটা তুলল, হাসি মুখে তাকালো তালহার দিকে। দু হাতে তার বাহু এখনো আঁকড়ে ধরে আছে। লোকটা টাকা নিয়ে বড্ড বেশি চিন্তা করে। কথাটা ভাবতেই নিজেই নিজেকে ফের বলল, চিন্তা করবেন না, কেন, একমাত্র বউ হয় সে। নিজে নিজে হেসে পেল। তালহার চুলে হালকা হাত বুলিয়ে বলল, এত চিন্তিত হচ্ছেন কেন? আমি আমার মাথা ব্যথার ঔষধের সাথে আছি, কমে যাবে। বলেই ফের ব্যথা ফেলল কাঁধে। তালহা ফিক করে হেসে ফেলল, মুখ জুড়ে তার প্রশান্তির হাসি। সামান্য কথাতেও মানুষের মন এত ভালো হয়ে যায়, তা সে যেন গভীরভাবে উপলব্ধি করল। এই যে তালহার মনের ভিতর দিয়ে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে মেহেরিনের কথায়। আসলে মানুষ কথাতেই মরে, কথাতেই বাঁচে। কিছু সামান্য কথা অসামান্যভাবে হৃদয় জুড়িয়ে দেয়। সেও ধীরে ধীরে মাথাটা ঠেকালো মেহেরিনের মাথায়। সেভাবে কেটে গেল 8 ঘন্টার মতো। তার উপর দুজনেই নেমে গেল ছাদ থেকে। মেহমান যাওয়ার সময় হয়ে এসেছে। একে একে সবাই চলে যেতে বাড়িটা হয়ে গেল শান্ত। তনিমাদের সাথেই রাফি ফারিনও চলে গেল। যদিও তালহা বলেছিল তাদের পৌঁছে দেবে, তবে তনিমার আপুই দিয়ে আসবেন বললেন। এখন যে 4 রুমে রেস্ট নিচ্ছে, সারাদিন ধরে অনেক ধকল গেল সকলের ওপর দিয়ে। দেখতে দেখতে আরও 2 দিন কেটে গেল। আজ তালহার নানা বাড়ির সবার ফিরে যাওয়ার দিন। যদিও তিতলি বেগম অনেক করে আরও 2 দিন থাকতে বলেছিলেন, কিন্তু নিচের বাড়িঘর কাজকর্ম ফেলে কি আর বেশি দিন থাকা যায়? তালহার নানা আর মামারা তো একদিন আগেই ফিরে যেতে চেয়েছিল, কিন্তু মেয়ের মন খারাপ মুখটার দিকে তাকিয়ে আর না বলতে পারেননি। তাই আরও একটা দিন থেকে গিয়েছেন। বিকেলের মধ্যে সবাই রওনা দেবে, সেই প্রস্তুতি চলছে এখন চারিদিকে। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ কাপড় ভাঁজ করেছে, কেউ বা শেষবারের মতো ঘরের জিনিসপত্র গুছিয়ে দেখছে কিছু বাদ পড়লো কিনা। শুধু অপেক্ষা বিল্লাল সাহেব আর তালহাদের জন্য। তারা অফিস থেকে ফিরলেই বিদায় নিয়ে বেরিয়ে পড়বেন সকলে। তিতলি বেগম বাবার পায়ের কাছে মেঝেতে বসে তেল মাখিয়ে দিয়েছিলেন, মুখে অভিমান মেশানো সুর। ঋতুকে দেখতে আসবে কাল বাদে পরশু, আর 2 দিন থাকলে কি হতো? আব্বা আলী আহমেদ মেয়ের কথায় স্নেহ ভরা মাথা দুলিয়ে মৃদু হেসে বললেন, মা, এমন আবদার আর করিস না, বাড়িঘর খালি পড়ে আছে। পাশের বাড়ি হাসিবার কত পাহারা দেবে বল? তুই তো জানিসই হাওর এলাকা, কখন কি হয় বলা যায় না। অনেক তো থাকলাম, আবার আসবনে। বাবার কথায় তিতলি বেগম মায়ের দিকে ফিরে বললেন, আম্মা, তুমি কিছু বলো না। সালেহা বেগমও মৃদু হেসে উত্তর দিল, আমি কি বলবো মা, তোর বাপ তো খারাপ কিছু বলেনি। আবার আসবো তো। তিতলি বেগম আর কিছু বললেন না, মুখ ভার করেই আবার নিজের কাছে মন দিলেন।
মেয়ের অভিমান বুঝেও চুপ করে রইলেন বাবা মা। কি বলবেন, এই আবদার যে তাদের রাখার উপায় নেই। যত রাখবেন তত আবদার করবে তাদের বিয়ে। তাদের মন কষাকষির মাঝে হাসি মুখে এগিয়ে এলো ফারহা। এসে পুপুর পাশে মেঝেতে বসে পড়ল, পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। মন খারাপ করছো কেন ফুপি? আমি তো থাকছি। আমার জন্য বুঝি খুশি না? কথাটা শুনতেই পাশ থেকে ফারহার মা চমকে উঠলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, না না, তুই কেন থাকবি, আমাদের সাথে সিলেট যাবি। ফারহার সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে তিতলি বেগমের দিকে তাকালো। ও ফুপি, দেখো না আম্মু কি বলছে। আমার তো এখন ভার্সিটিও বন্ধ, বাড়ি গিয়ে কি করব? মেয়েটার আহ্লাদি কথায় তিতলি বেগম এবার রাগে চোখে তাকালেন ভাইয়ের বউয়ের দিকে। রাগি চড়ে বললেন, আহা, তুই এত কথা বলছিস কেন শুনি? ফারহা থাকবে মানে থাকবে ব্যাস। আমার মেয়েটা আরও কদিন ফুপির বাড়িতে আদর খেতে তবেই যাবে। তাছাড়া ঋতুকে দেখতে আসবে, তার বান্ধবী থাকতে হবে না? কিন্তু আপা, কোনো কিন্তু না। ঠিক তখনই দোতলা থেকে নামতে নামতে ঋতু বলল, আন্টি, ফারহা থাকতে চাইছে থাক না। তাছাড়া আমার এমন সময় একজন সঙ্গীত দরকার, তো প্লিজ না করবেন না। ঋতুর অনুরোধটা অপেক্ষা করতে পারল না তিনি। তপ্ত শ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, আচ্ছা থাকলো না হয়। তবুও মায়ের মনটা অদ্ভুতে অস্বস্তিতে ভরে উঠল। 2 দিন আগে মেয়েটা এত বড় একটা ধাক্কা খেলো, এখন আবার এই বাড়িতে থাকবে, প্রতিদিন চোখের সামনে মেহরিন তালহাকে দেখবে। যদি আবার কষ্ট পাই, ভারত ভীষণ আবেগী মেয়ে, কষ্ট পড়ে উল্টোপাল্টা কিছু করে বসলে। অজান্তেই চোখে ভীত চোখে তাকালেন তিতলি বেগমের দিকে। তিতলি বেগম যেন তার মনের কথা পড়ে ফেললেন। আশ্বস্ত করতে চেয়ে তার চোখ দুটো মৃদু হাসল। বললেন, আহা, চিন্তা নেই, আমি দেখে রাখবো আমার ফারহা মামুনিকে। এতে যেন কিছুটা ভরসা পেলেন তিনি। বুকের ভেতরে অস্থিরতা সামান্য হলেও কমল। এদিকে মেহেরিন দাদির ঘরে পানির বাটিটা রেখে বেরিয়ে এসেছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে তুহিন আহমেদের কণ্ঠ ভেসে এলো। ডাকটা শুনে থমকে দাঁড়ালো সে। 2 সেকেন্ডে চুপচাপ তাকিয়ে রইল। ওভাবে সে যাবে কিনা যাবে না ভাবল। নিজের ভেতরে সাহস সঞ্চার করে। বড় মামার সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক হলেও এই ছোট মামার সঙ্গে তার ঠিকঠাক সম্পর্ক সহজ হয়ে ওঠেনি। মানুষটা কেমন যেন তাকে এড়িয়ে চলেন, কখনো প্রয়োজন ছাড়া কথা বলেন না, যার কারণে আগ বাড়িয়ে কথা বলার সাহসটুকু হয়ে ওঠে না মেহেরিনের। তবুও আজ তার চলে যাবেন না, এই ভেবে নিজেকে একটু শান্ত করল সে। অন্তত একবার কথা বলে নিবে। যদি কোনো কারণে তার ওপরে রাগ করে থাকেন, সেটাও জেনে নেওয়া দরকার। তার কোনো ভুল থাকলে না হয় মাপ চেয়ে নেবে। মাপ চাইলে তো আর ছোট হয়ে যায় না। ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে এগিয়ে দরজার সামনে আসলো। আধখোলা দরজার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আসবো। দরজা ফাঁক দিয়ে মেহরিনকে দেখে তুহিন আহমেদের মুখের গভীরতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। তবে কণ্ঠ রইল ধীর, আসো। মেহরিন ধীরে ধীরে ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে মৃদু হাসার চেষ্টা করে বলল, মামা, কিছু লাগবে আপনার? তুহিন আহমেদ চশমাটা ঠিক করে নেড়েচেড়ে বসলেন। বিকস্বরে বললেন, না। মেহরিন ইতস্তত করে আবার বলল, মামিকে ডাকছিলেন যে? মামি রাফাদের কাপড় গোছাতে ব্যস্ত। এই কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তোমার মামিকে বলো কাজ শেষ হলে আমাকে 1 কাপ চা করে দিতে, মাথাটা একটু ধরেছে। মেহরিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বেরিয়ে এলো। সে আর মামিকে বলতে গেল না, সোজা রান্নাঘরে ঢুকলো। মন দিয়ে বানাতে শুরু করলো তার স্পেশাল চা। চুলে পানি বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুক। পানি ফুটতে শুরু করতেই দিয়ে দিল তুজো এলাচ আর 8খানা তেজপাতা। মুহূর্তে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো মিষ্টি ঘ্রাণ। তারপর পরিমাণ মতো চা পাতা দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, যেন লিকারটা ঠিকমতো করা হয়। অন্যদিকে কাপে চিনি আর গুঁড়ো দুধে মিশিয়ে নিচ্ছে। লিকারটা করা হতেই চা ছেঁকে ঢেকে দিল কাপে। চামচ দিয়ে বার কয়েক নেড়ে মিক্সড করে নিল সব। দুধ চায়ের সুন্দর এক কালার আসতেই মুখে হাসি ফুটে উঠল তার। এরপর একটু করে চেখে দেখল চিনি ঠিক আছে তো। মুহূর্তেই মুখের হাসি আরও গাঢ় হয়ে উঠল। মনে মনে ভাবল, এই চা খেয়ে নিশ্চয়ই মামা খুশি হবেন। সেই আশাতেই ট্রে হাতে এগিয়ে গেল সে। এবার দরজায় আর নক করল না, সরাসরি ভেতরে ঢুকে পেরিসটা এগিয়ে দিল ওনার দিকে। মামা, আপনার চা। এত তাড়াতাড়ি চা থেকে তুহিন আহমেদ কিছুটা অবাক। বুঝলেন মেহরিন বাড়িয়ে নিয়েছে। নেবেন কি করে, নেবেন না কি দ্বিধায় ভুগতে ভুগতে অবশেষে পেরিসটা হাতে নিলেন। পরক্ষণেই নাকে ভেসে এলো তেজপাতা, এলাচ আর দুধ চায়ের কড়া লিকারের সেই চেনা গন্ধ। মুহূর্তেই তার চোখ বুজে এলো। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল বহু বছরের পুরনো এক বিকেলের অতীত। ছোট ভাইয়া, কি হয়েছে তোমার? কাজ থেকে আসার পর থেকেই দেখছি চুপচাপ, ব্যাপার কি বলো তো? তুহিন আহমেদ মৃদু হেসে ছোট বোনটার দিকে তাকালো। মেয়েটার নজর সবখানেই থাকে। হাত টেনে পাশে বসে পকেট থেকে দুটো ম্যাঙ্গো বার বের করে এগিয়ে দিলেন। কিছু হয়নি আমার, এই নে, এগুলো তোর। তবে তামান্না যেন বিশ্বাস করলো না। অন্যদিন হলে ভাইয়ের আনা মজা থেকে এতক্ষণে খুশিতে লাফিয়ে উঠত। তবে আজ গম্ভীর চোখে ভাইয়ের মুখ পর্যবেক্ষণ করেছে। তা থেকে তুহিন আহমেদ চিন্তিত হয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কি হয়েছে? আমার বোনের মন খারাপ? তামান্না ভাইয়ের মাথাটা নামিয়ে সন্দিহান কণ্ঠে বলল,
তুমি কি লুকোচ্ছো ভাইয়া? মুখটা এমন মরা মরা লাগছে কেন? মনে হচ্ছে জোর করে হাসছো। তুহিন আহমেদ থামলেন, বুঝলেন তার ছোট্ট বোনটা আর ছোট নেই। এখন সে চোখের ভাষাও পড়তে পারে। কিছু বলতে নিবেন ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন আরিফ আহমেদ। ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, ব্যবসা একটু খারাপ যাচ্ছে, এই নিয়েই চিন্তিত আমাদের তুহিন সাহেব। বলেই ছোট্ট ভাইয়ের কাঁধে হাত রাখলেন। ভরসা দিতে কাঁধে শক্ত করে ধরে বললেন, এত চিন্তা করতে তোকে কি বলেছে? আমি আছি, বাবা আছে, সবাই মিলে আবার সামনে নেব। সবসময় কি ব্যবসা ভালো চাই? তুহিন আহমেদ দীর্ঘশ্বাস ফেলেন, মুখটা আরো মলিন হয়ে এলো তার। আমি তো সবে হাত দিয়েছি, আর এখনই এই অবস্থা। আপা আর তোমার এত বছরের কষ্ট ভাবতেই মাথা ব্যথা করেন। আরিফ আহমেদ হেসে বললেন, ব্যবসা বাণিজ্য এমনই, একসময় একরকম চাই। কি বলিস তামো? তামান্না এতক্ষণ দুই ভাইয়ের কথা শুনছিল, এবার চঞ্চল পায়ে উঠে দাঁড়ালো। অভিজ্ঞর মতো বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাইজান। এই ভাইয়া, এত চিন্তা নিও না তো। চিন্তা করার কি আছে শুনি? তুহিন আহমেদ হতাশ কণ্ঠে বললেন, চিন্তা কি আর ইচ্ছে করে করি? এমনিতেই চলে আসে। তামান্না একটু চুপ থেকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে বলে উঠল, দাঁড়াও 5 মিনিট, আমার হাতের স্পেশাল এলাচ চা খেলে সব জানালা দিয়ে চিন্তা পালাবে। বসো, এক্ষুনি আনছি। বলে ছুটে গেল সে। পেছন থেকে দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে সাবধানে করলেন, সাবধানে করিস কিন্তু। বেশ কিছুক্ষণ পর চঞ্চল পায়ে ফিরে এলো তামান্না, হাতে 2 কাপ চা। এই চা বানাতেও বেশ পটু সে। দুই ভাইয়ের হাতে কাপ ধরিয়ে কোমরে হাত রেখে গর্বিত গলায় বলল, খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে তামান্না স্পেশাল চা। আজ কিন্তু প্রশংসা বেশি বেশি চাই। চায়ের চায়ের কাপ হাতে নিয়ে দুই ভাই চোখ পুছে ঘ্রাণ নিলেন। আহা, এই ঘ্রাণটা যেন সব দুশ্চিন্তা, সব মাথা ব্যথা দূর করে দেয়। বোনের কথা মতো প্রথম চুমুক দিয়ে দুজন প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। অতীতের সেই চায়ের গন্ধ যেন আরও বেলো। চমকে উঠলেন মেহরিনের দিকে। এভাবে চা বানানো কে শিখিয়েছে তোমায়? এহীন প্রশ্নে মেহরিন ততমত খেলো। বেচারি ভেবে নিয়েছে চা ভালো হয়নি। মুহূর্তে মাথা নিচু করে ফেলল সে। ভয় ভয়ে বলল, দাদির থেকে। তোমার দাদি এমন চা বানাতো? প্রশ্নটা শুনে মাথা তুলে তাকালো মেহরিন। তার তাকাতেই থমকে গেল। মানুষটার চোখ ছলছল করছে, চোখে তীব্র জানার আগতি। মেহরিন ধীরে বলল, না, আম্মু বানাতে এভাবে দাদির থেকে শুনেছি, পরে একদিন ট্রাই করে দেখি, সত্যি অনেক মজা হয়। তারপর থেকে মাঝে মধ্যে আমিও বানাই। তুহিন আহমেদ কাপা হাতে কাপটা তুললেন, একটু চমক দিতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। তারপর যেন বাঁধ ভেঙে গেল, অনবরত তো গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। হক চকিয়ে গেল মেহরিন। দ্রুত 2 কদম এগিয়ে এসে বলল, মামা আপনি ঠিক আছেন? তুহিন আহমেদ এক হাতে চশমা খুলে চোখ মুছতে লাগলেন, কিন্তু জলার যেন আরও বেড়েই চলেছে। মাথা ঝেড়ে বোঝালেন, ঠিক আছে। তারপর আবারও চায়ে চুমুক দিলেন। মেহরিন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। চিন্তিত কণ্ঠে বারবার বলতে লাগলেন, মামা কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমার কোনো কথাতে কষ্ট পেয়েছেন? তবে উত্তরে কোনো কিছুই দিচ্ছেন না তিনি। পুরো কাপ চা একটারে খেয়ে শেষ করলো। কাপটা টেবিলে রেখে দিলেন। তারপর নিজেকে সামনে চোখ মুছে তাকালেন মেহরিনের দিকে। হাতের ইশারায় কাছে রাখছেন। মেহরিন ভীতু পায়ে এগিয়ে যেতে তার হাতে টেনে পাশে বসালেন, ঠিক যেমন করে একসময় ছোট বোনটাকে বসাতেন। মাথায় হাত রাখতেই যেন মেহরিনের জায়গায় তামান্না বেগমের মুখটা ভেসে উঠল তার চোখে। হঠাৎই টুকরে কেঁদে উঠলেন তিনি। ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমি আর নিজের রাগ ধরে রাখতে পারছি না রে মা। এই রাগই আবার সব শেষ করে দিয়েছে। সব মাফ করে দিস আমাকে মা। তার কান্না দেখে মেহরিনের চোখেও জল জমে উঠেছে। ধীরে তার হাত চেপে ধরে বলল, মামা প্লিজ কাঁদবেন না। আমি কি ভুল করেছি? কিছু করলে মাফ চাইছি আমি। তুহিন আহমেদ দ্রুত মাথা নাড়লেন, তাকে থামালেন, অনুশোচনা করে বললেন, না রে মা, তুই ভুল করিসনি। অনেক বড় ভুল করেছি আমি। সেই ভুলের অনুতাপ আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। মেহরিনের মাথায় কিছুই ঢুকছে না। এক মুহূর্ত সে আর কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ নীরবে কাঁদলেন তুহিন আহমেদ। তারপর মেহরিনের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে হঠাৎ নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালেন। ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চল। মেহরিন অবাক হয়ে প্রশ্ন করল, কোথায়? তুহিন আহমেদ তাচ্ছিলের হাসি আসলেন, যে হাসির ভিতরে ছিল নিজের প্রতি ঘৃণা। নিজের কৃতকর্ম সবার সামনে তুলে ধরব বলে তিনি যেতে শুরু করলেন ড্রয়িং রুমের দিকে। ওনার পেছনে পেছনে নিঃশব্দে হাঁটা লাগলেন মেহরিন। সে সম্পূর্ণ অজ্ঞত, সামনে কি অপেক্ষা করেছে তার জানা নেই।